কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার হিসাব খাত হিসাব খাত নিয়ে ভিডিও করার একটা কথা ছিল। তো আজকে সেই ভিডিওটাই। আজকের ক্লাসটা এতটাই ইম্পোর্টেন্ট যারা মেইনলি এই হিসাব খাতের ক্লাসটা পুরোটা দেখবে, তাদের মেইনলি হিসাব বিজ্ঞানে অনেকটাই সমস্যা দূর হয়ে যাবে। কারণ এই হিসাব খাত পারলে সে মানে হিসাব খাত তো বের করতেই পারবে। হিসাব বের করতে পারবে, ডেবিট ক্রেডিট বের করতে পারবে। ইচ অ্যান্ড এভরিথিং বের করতে পারবে। আজকের এই হিসাব খাত ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট যারা আমাদের আ ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী যারা আছে তাদের সবার জন্য। এমনকি সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট আমাদের বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান আছে। এসএসসি ২৬ ব্যাচ। এর জন্য ইম্পোর্টেন্ট। পরবর্তীতে যত ব্যাচ আসবে যেমন ২৭, ২৮, ২৯ যত ব্যাচ আসতে থাকবে তাদের সবার জন্য হিসাব খাত জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ হিসাব খাত যদি পারি তাহলে আমরা হিসাব শিখতে পারবো। দেন ডেবিট ক্রেডিট শিখতে পারবো। জাবেদা পারবো। মানে অ্যাকাউন্টিং এ বলতে গেলে মেইন জিনিসটা আপনারা শিখে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো এইজন্যে আমাদের আজকের এই ক্লাস চলুন শুরু করা যাক। আমার নাম দিয়ে বলেছি। যে এখানে কি বলছে যে মিস্টার প্রীতম এর ব্যবসায়িক লেনদেন, ঠিক আছে? ২০২৬ সালে মিস্টার প্রীতমের ব্যবসা সংগঠিত হয়। বিভিন্ন আর্থিক ঘটনা যেগুলো হয়ে থাকে সেগুলা নিয়েই কি আমাদের এই আজকের সবকিছু হিসাব খাত বের করব। মেইনলি ভাই হিসাব খাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস একটু রিমাইন্ড করে নেই যে বিগত ২ টা ক্লাস যারা দেখছে তারা অনেকটা তাদের জন্য এই ক্লাসটা ইজি হবে। কারণ আমি এখানে সম্পদ ব্যয় নিয়ে আলোচনা করব। প্লাস উম মানে টুকিটাকি লেনদেন নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসগুলো খুবই ইম্পোর্টেন্ট দেখা। ওকে? আর দ্বিতীয়ত হলো এখানে আমরা ওই যে একটা লাস্ট ক্লাসে একটা কথা বলেছিলাম যে ধরেন এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, বিজনেস। আর এইটা একটা মালিক। ধরেন এটা আমি। ঠিক আছে? আমি আসলে দেখতে অনেক চিকন প্লাস ছোট। এটা আমি। ঠিক আছে? একটু চুল দিয়ে দেই। এটা আমি। ঠিক আছে? তো এই আমি এই বিজনেসের এই ব্যবসা প্রতিষ্ঠানের কি মালিক আমি। ঠিক আছে? তো আমি সবসময় যতগুলা ঘটনা ঘটবে, আমার হিসাব বিজ্ঞানে যত ঘটনা ঘটবে কারণ আমরা জানি লেনদেনের উৎপত্তি হয় ঘটনা থেকে। এই ঘটনাগুলা যেগুলা লেনদেন হবে সেগুলা সবসময় ব্যবসায়িক রিলেটেড করে যাতে হয়। ঠিক আছে? আমাকে নিয়ে কোনো কিছু না। আমার দেখতে হবে ব্যবসাকে নিয়ে রিলেটেড কিনা। ব্যবসার মধ্যে কি আসছে, কি গেছে ব্যবসা থেকে, ঠিক আছে? কি আসতেছে, কি চলে যাইতেছে ব্যবসা থেকে, এগুলা সবকিছু দেখতে হবে। যখনই আমরা এগুলা দেখতে পারবো, তখনই কি আমরা এটা পারবো। ধরো আমি ১ম পয়েন্টটা যদি বলি, ১ নাম্বার পয়েন্টটা, কি আসলো? কি আসলো? সবাই একটু নোট করবেন এগুলা। কি আসলো? ২ নাম্বার দিয়ে লিখতে পারি, কি গেল? এগুলো দেখতে হবে প্রত্যেকটা ঘটনার মধ্যে। ৩ নাম্বার দিয়ে লিখতে পারি কেন আসলো? ৪ নাম্বার দেখতে পারি, কেন গেল? এগুলো সবকিছু কি? ব্যবসা রিলেটেড। ব্যবসার মধ্যে। ব্যবসার মধ্যে আমার হাতে লেখা সরি অনেক খারাপ কারণ আমি অভ্যস্ত না ট্যাবে। সবাই একটু মানায় নিয়েন। তো আমাদের মেইনলি আম এই জিনিসগুলা যদি ধরেন এইটা পাই নাই, আমরা দেখব এটা আছে কিনা। এটা পাই নাই, দেখব এটা আছে কিনা। ১ নাম্বারটা না পেলে ২ নাম্বারটা দেখব। ২ নাম্বারটা না পেলে ৩ নাম্বারটা, ৩ নাম্বারটা না পাইলে ৪ নাম্বারটা। এই ৪ টা জিনিস আমরা একটু ফোকাসে রাখবো। যদি এই ৪ টা জিনিস মাইন্ডে রাইখা আর মাইন্ডে রাখেন যেগুলো সবকিছু ব্যবসায়িক রিলেটেড, ব্যবসার মধ্যে কি আসছে, ব্যবসাকে নিয়ে সবকিছু, তখনই আমরা কি এটা ইজিলি বুঝতে পারবো। ওকে, চলুন আমরা 2nd ধাপে দেখা যায় আমরা কিছু ঘটনা দেখি। ঘটনাগুলো দিয়ে বের করার চেষ্টা করব। ঠিক আছে? ১ম যে ঘটনা, কি বলছে এখানে ১ম প্রারম্ভিক মূলধন ও ব্যাংক চাইবে ব্যবসার শুরুতে। প্রারম্ভিক মানে কি বুঝায়? ব্যবসার শুরু বোঝায়। ঠিক আছে? ব্যবসার শুরুতে মূলধন মূলধন কি? আমরা যেটা জানি মালিক ব্যবসায় আ যা আনছে তাই কি আমাদের জন্য মূলধন। তো আমি একটা জিনিস এখানে ডাবল লিখে ফেলছি। সরি এটা একটু কেটে দেই। নিচে দিছি একবার। তো আমাদের এখানে এটা দরকার নাই। একটু কানেক্টেড করে ফেলবে। আচ্ছা, একটা জিনিস বলি। মালিক ব্যবসায় যা আনবে তা মূলধন। মালিক ছাড়া অন্য কিছু কেউ যদি দেয় তখন এটা কি মূলধন হবে না। তাহলে মূলধনের উপর অধিকার আমরা একটা জিনিস নোট করতে পারি যে মূলধনের উপর অধিকার একমাত্র মালিকের। তাহলে মালিক ছাড়া কেউ কোন মূলধন দিতে পারবে না। ঠিক আছে? কারণ মালিক ছাড়া অন্য কেউ যদি দেয় এটা মূলধন হিসেবে যাবে না, অন্য কিছুতে যাবে। ক্লিয়ার? এতটুকু। দেখেন এই যে
মানে মালিক ১ তারিখে যখন ব্যবসা শুরু করছে, কি বলছে? মালিক ব্যবসায় নগদ টাকা আনছে, আসবাবপত্র আনছে, ব্যাংক জমা আনছে, ঋণ আনছে ব্যাংকে। এখন মালিক মনে করেন মালিক ঋণ আনছে মানে কাকে ঋণ করে দিছে? ব্যবসাকে ঋণ করে দিছে। মালিক কিন্তু টাকা দেয় নাই এখানে। এই ঋণটা কে দিছে? থার্ড পারসন দিছে। ব্যবসা আরেকজনের কাছে দায়বদ্ধ নিছে। আর ব্যাংক ঋণ সেম জিনিস। মালিক দেয় নাই কিন্তু ব্যাংক ঋণটা। এটা কে দিছে? অন্য কেউ দিছে। তাইলে আর এখানে আরেকটা জিনিস কি দিছে? মালিক কি দিছে? পণ্য। ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করে দেখেন। মালিক এখানে কি দিছে? নগদ টাকা। মালিক এখানে কি দিছে? আসবাবপত্র দিছে। মালিক এখানে কি দিছে? ব্যাংক জমা। ব্যাংকে কিছু টাকা জমা কইরা দিছে। আর মালিক কি দিছে? পণ্য দিছে। তো মালিক কি ঋণ দিছে? মালিক কি ব্যাংক ঋণ দিছে? দেয় না। ঠিক আছে? তো এগুলা আদার পারসন দিছে। ঠিক আছে? অন্য কেউ দিছে। তো অন্য ঋণ আর ব্যাংক ঋণ কিন্তু মালিক দেয় না। তো ঋণ আর ব্যাংক ঋণকে আমি কিন্তু মূলধন হিসেবে ধরতে পারব না। মালিক যেগুলো দিছে নগদ টাকা দিছে। এটাকে মূলধন হিসেবে ধরতে পারবো। আসবাবপত্রকে মূলধন হিসেবে ধরতে পারবো। ব্যাংক জমাকে মূলধন হিসেবে ধরতে পারবো। কিন্তু আর পণ্যকে ধরতে পারবো। কিন্তু ঋণ আর ব্যাংক ঋণকে কি ধরতে পারব না। আমি একটা জিনিস বলে রাখি, হিসাব বিজ্ঞানে হিসাব বিজ্ঞানে পণ্য বা চেক নামে কোনো হিসাব হয় না। হিসাব হয় না। পণ্য বা চেক নামে কোনো হিসাব কি হয় না। এইটা সবসময় কি আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা ১ম এন্ট্রিটা আমরা জাবেদা কি হিসাব খাত করার চেষ্টা করি। ওকে। ১ম এ আমরা মনে করেন যে একটা করি যে ১ম ঘটনাটা যদি দিকে আমরা তাকাই, তো ব্যবসার মধ্যে আমাদের কি আসছে সেটা দেখতে হবে। ব্যবসার মধ্যে ১ম কি আসছে? নগদ আসছে। আমরা লিখতে পারি নগদান হিসাব। ব্যবসার মধ্যে শুরুতে সবার আগে কি আসছে? নগদ টাকা আসছে। নগদান হিসাব। আচ্ছা। এরপরে আমরা দেখি 2nd এ কি আসছে ব্যবসার মধ্যে? আসবাবপত্র আসছে। তো আমরা লিখতে পারি আসবাবপত্র হিসাব। এগুলো ব্যবসার মধ্যে আসছে। মালিক আনছে। মালিক আনার ফলে এগুলো ব্যবসার মধ্যে কি? আসছে। আসবাবপত্র হিসাব। এরপরে মালিক কি আনছে ব্যবসার মধ্যে? ব্যাংকে টাকা জমা দিছে। লিখতে পারি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। ওকে। এরপরে মালিক কি আনছে? পণ্য আনছে। এই যে পণ্য যেটা, এই পণ্যটা মালিক আনছে। আমরা জানি হিসাব বিজ্ঞানে পণ্য নামে কোনো হিসাব হয় না। তো পণ্য কি করে আনছে মালিক? কিনে আনছে না? তো ব্যবসার জন্য এটা এক ধরনের ব্যয় হয়ে গেছে। তো লিখতে পারি আমরা কি? ক্রয় হিসাব। তো আমরা যেহেতু জানি যে আমরা হিসাব বিজ্ঞানে পণ্য বা চেক নামে কোনো হিসাব হয় না। তো সেটাকে আমরা ক্রয় হিসাব নামে কি ধরতে পারি। আচ্ছা এগুলো তো মালিক আনছে। এগুলো সব মালিক দিছে। এগুলা মনে করেন যে একটা হিসাব খাত হইছে। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। হিসাব খাত মিনিমাম ২ টা পক্ষকে নেয়া হয়। ২ টা পক্ষ হিসাব খাত হয়। তো আমরা একটা পক্ষ এগুলো ব্যবসার মধ্যে আসছে। ঠিক আছে? এখন এটা কে দিচ্ছে ব্যবসার মধ্যে? মালিক দিছে। তো মালিক যেহেতু দিছে এটাকে কি ধরতে পারি আমরা? মূলধন হিসাব। যারা বুঝবেন না প্লিজ কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? মূলধন হিসাব। এটা আমরা জানলাম। কারণ এই ৪ টা জিনিস কে দিছে? মালিক দিছে আমাদের। ঠিক আছে? আর মালিক যেহেতু দিছে এটাকে কি ধরি আমরা? মূলধন হিসাব। আচ্ছা। যেহেতু আমি আজকে বললাম যে হিসাব খাতের সাথে ডেবিট ক্রেডিট আমরা ফ্রি দিয়ে দিব। ডেবিট ক্রেডিটটা আমরা একটু মনে করেন জানায় দিব। ঠিক আছে? এটা আগে হিসাব খাতটা বের করি আমরা। ঠিক আছে? ওকে। এই ৪ টা জিনিস মালিক দিছে। তো আমাদের এটা কি লিখলাম? মূলধন হিসাব লিখলাম। কিন্তু এখন ২ টা জিনিস রয়ে গেছে। একটা কি? ঋণ আরেকটা কি? ব্যাংক ঋণ। এই ২ টা কি মালিক দিছে? না। এই ২ টা মালিক দেয় নাই। এই ২ টা কে দিছে? বাইরের মানুষজন দিছে। তো শুধু ঋণ যদি নিয়ে আসে তখন আমরা কি করতে পারি? শুধু ঋণ যদি নিয়ে আসে তো আমরা বলতে পারি নরমালি ঋণটা কি হিসাবে আনছে? ব্যবসার মধ্যে কি আসে? ঋণ নেওয়ার ফলে ব্যবসার মধ্যে আমরা কি পাই? নগদ টাকা পাই। তো আমরা এখানে অলরেডি একবার নগদান হিসাব লিখছি। তো আমি বারবার লিখব না। তো এখানে আমরা লিখতে পারি ঋণ হিসাব। ক্লিয়ার? আই থিংক সবাই বুঝতে পারছে। ঋণ হিসাব। আচ্ছা গেল। এরপরে আবার কি নিছে? ব্যাংক ঋণ নিছে। আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিই, ব্যাংক কিন্তু আমাকে ক্যাশ টাকা দেয় না। ব্যাংক আমার হিসাবের মধ্যে টাকা দেয়। যখন ব্যবসা কি করছে? ব্যাংক থেকে ঋণ নিছে, তখন ব্যাংক কি করছে? তার হিসাবে টাকা দিছে। তো আমাদের অলরেডি একটা ব্যাংক হিসাব আছে। তো আমরা ব্যাংক থেকে যে ঋণটা নিবো, আমাদের ব্যাংক হিসাবে টাকাটা কি বেড়ে যাবে। আর আমরা ব্যাংকের কাছে কি দায়বদ্ধ। তো একটা জিনিস কি আসলো? ব্যাংক ঋণ আসছে। ঋণ হিসাব। তো আমরা ওই যে একটা জিনিস বললাম যে কি আসলো, কেন আসলো দেখতে হবে না? তো দেখেন
আমরা যদি দেখি কি আসছে ব্যবসার মধ্যে? নগদ টাকা আসছে, আসবাবপত্র আসছে, ব্যাংক আসছে। আর কি আসছে? পণ্য আসছে। ঠিক আছে? এগুলো এখন কেন আসছে? আমরা এগুলো সব কি আসছে দেখাচ্ছে। এখন কেন আসছে? মালিক দিছে, তাই মূলধন হিসাব। ঠিক আছে? আবার দেখলাম কি আসছে? ঋণ আসছে। ঋণ আসার ফলে কি আসছে? নগদ টাকা আসছে। আর ঋণটা কেন মানে কেন নগদ টাকাটা আসছে? ঋণ নেওয়ার ফলে। আবার দেখলাম কি? ব্যাংক ঋণ হইছে। ব্যাংক ঋণ নেওয়ার ফলে কি আসছে ব্যবসার মধ্যে? ব্যাংকে টাকা বাড়ছে। ঠিক আছে? আর কেন আসছে? ব্যাংক ঋণ নেওয়ার ফলে। তাহলে আমি কি বলছিলাম? কি আসলো? কেন আসলো? মানে প্রত্যেকটা জিনিস যদি আমরা এই জিনিসগুলো যদি চিন্তা ভাবনা করতে পারি ব্যবসার মধ্যে তাহলে অটোমেটিক্যালি কি আমরা জানতে পারবো। ওকে। দেখেন এই যে নগদ আমরা বলছিলাম যখন ১ম ক্লাসে যে সম্পদ দায় বেচে নেওয়ার যে ক্লাসটা সেই ক্লাসে আমরা ভাবছিলাম যে নগদান হিসাব কি আমার জন্য কি? সম্পদ। আসবাবপত্র কি আমার জন্য? সম্পদ। ব্যাংক কি আমার জন্য? সম্পদ। ক্রয় কি আমার জন্য? ক্রয় করছি। ব্যবসার মধ্যে ক্রয় করে আনছি। অবশ্যই সেটা আমার জন্য কি? ব্যয়। মূলধন কি? আমরা জানি মূলধনটা আমরা মালিকানা সত্ত্বের মধ্যে ধরে ফেলবো মালিকানা সত্ত্ব। ঋণ কি আমার জন্য? দায়। ব্যাংক ঋণও কি আমার জন্য? দায়। কারণ আমরা বাইরের মানুষের কাছে এগুলা দায়বদ্ধ। আপনারা যদি এই সম্পদ দায় আয়বের আম বুঝতে চান অবশ্যই আমার ১ম ক্লাসটা দেখবেন। দেখলে এগুলো বুঝতে পারবেন। এখন আমরা তো এগুলা এখানে দেখলে কি বের করলাম? এটাকে বের করলাম আমরা হিসাব খাত। এটা আমাদের হিসাব খাত। ঠিক আছে? আর এটা আমাদের জন্য হলো হিসাব। কারণ আমি আজকে বলছি ডেবিট ক্রেডিটটা আপনাদের এটার সাথে দিয়ে দিব। ডেবিট ক্রেডিটটা যদি দেই, ডেবিট ক্রেডিট শিখতে হলে আমাদের একটা জিনিস ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো আদম, আরেকটা হলো সব। এই ২ টা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে? এখন দেখেন আদম আর সব। ঠিক আছে? এই ২ টা জিনিস যদি মনে রাখতে পারেন, আপনি কি সরি আদম সি মনে রাখবেন আর সব ডি। সব মানে সবার বউ। ঠিক আছে? তো এই জিনিসটা যদি পারেন তাহলে মোটামুটি কি আপনারা আ ডেবিট ক্রেডিট যেকোনো ডেবিট ক্রেডিট বের করতে পারবেন। ঠিক আছে? এখন এই যে দেখেন, এই দিয়া বুঝায় আয়, দিয়া বুঝায় দায়, আর দিয়া বুঝায় মূলধন। এই দিয়া বুঝায় সম্পদ, দিয়ে বুঝায় ব্যয়, আর দিয়ে বুঝায় উত্তোলন। ঠিক আছে? এইগুলা এই প্রত্যেকটা জিনিসের মিনিং বুঝাই দিলাম। এখন আমরা আদম, সি, সব, ডি কিভাবে বুঝবো? ঠিক আছে? এতটুকু জায়গায়। এই যে আদম, আমি যদি লিখি আদম, আদম বাড়লে এই আদম সরি আমি একটু মিস্টেক আমি আপনার পড়াতে, পড়াতে মিস্টেক হয়ে গেছে। আমরা আগে সব দিয়ে দেখি সরি। সব। এই যে সব ডি না? কারণ সব যদি বাড়ে তাহলে কি? ডি মানে ডেবিট। সব যদি বাড়ে তাহলে কি হবে? ডেবিট হবে। এবার সেম জিনিস সবও যদি কমে তাহলে কি হবে? ক্রেডিট। সবও যদি কমে ক্রেডিট, সবও বাড়লে ডেবিট। সেম জিনিসভাবে আদম বাড়লে ক্রেডিট। আর যদি কইমা যায় তাহলে কি হবে? ডেবিট। তাহলে আদম বাড়লে ক্রেডিট, কমলে কি? ডেবিট। সবও বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এখন এই যে দেখেন সবর মধ্যে কি আছে? সম্পদ ব্যয় উত্তোলন। আর আদমের মধ্যে কি আছে? আয়, দায়, মূলধন। এবার দেখেন আমরা ডেবিট, ক্রেডিট কি চুটকিতে শেষ হয়ে যাবে। এই যে দেখেন এখানে নগদান হিসাব। নগদান হিসাব কি আমার জন্য কি? সম্পদ। এখন ব্যবসার মধ্যে আমরা সবসময় বলছি না ব্যবসাকে কানেক্ট করব। ব্যবসার মধ্যে এই যে সম্পদ বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। ব্যবসার মধ্যে আসছে নগদ টাকা। অবশ্যই বাড়ছে। তাই বাড়ছে। তাহলে কি? ডেবিট। আমি শর্টে লিখলাম। আমি একটু কালারটা চেঞ্জ করি। তাহলে কি? এটা ডেবিট। ঠিক আছে? এরপরে আবার দেখেন আসবাবপত্র এটাও কি একটা সম্পদ? ব্যবসার মধ্যে আসছে না? এটাও কি আমার জন্য? ডেবিট। আর ব্যাংক কি? একটা সম্পদ। বাড়ছে না আমার কাছে? ডেবিট। ক্রয় কি? এটা ব্যয়। এই যে সম্পদ দেখলাম আমরা। এবার কি? ব্যয়। এবার বলেন তো ক্রয় করার ফলে ব্যবসার মধ্যে ব্যয় বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। ব্যয় বাড়ছে। এজন্য কি? ডেবিট। হ্যালো? এবার মূলধন। মূলধন আনার ফলে মূলধন বাড়ছে না কমছে? আমরা জানি অবশ্যই মূলধন বাড়ছে। এখন এই যে আদমের মূলধন। মূলধন যদি বাড়ে তাহলে কি হবে? ক্রেডিট হবে। তো আমরা লিখে দিব এখানে কি? মূলধন বাড়লে ক্রেডিট। এবারে কি সেম জিনিস। দায়। দায় কি বাড়ছে না কমছে? অবশ্যই ব্যবসার মধ্যে দায় বাড়ছে। তো বাড়লে কি? ক্রেডিট। ব্যাংক ঋণ বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। ব্যাংক ঋণ বাড়ছে তাই কি? দায় বাড়ছে। দায় বললে কি? ক্রেডিট আমরা জানি। এই হইল কি? আমাদের ডেবিট বা ক্রেডিট।
আমি ভাই এটা শর্টকাট পদ্ধতিতে দেখাইছি। কিন্তু আপনাদের পরীক্ষার খাতায় তো এভাবে এই সিস্টেমে তো করবেন না। পরীক্ষার সময় অবশ্যই স্কেল টেনে করবেন। ঠিক আছে? তো এই হইলো আমাদের প্রারম্ভিক মূলধনের একটা হিসাব খাত নির্ণয় করা শিখাইছি। যে এটা বুঝাইলে অনেকটা অনেক মানে অটোমেটিক্যালি বুঝতে পারবেন পরে যেগুলাতে যাবো। আশা করি যদি এটা বুঝতে পারেন অবশ্যই একটা লাইক দিবেন। এই ভিডিওর মাঝখানে আমি বললাম। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি অনুপ্রাণিত হই। ওকে? নেক্সট টায় যাওয়া যাক। পণ্য ক্রয় সংক্রান্ত। আমরা এখন করব পণ্য ক্রয় সংক্রান্ত। মানে কি মানে কত ধরনের ক্রয় থাকতে পারে আমি সব কি একসাথে দিয়ে দিছি। প্রশ্ন কিন্তু এরকম থাকবে না। প্রশ্ন একটু সুন্দর থাকবে। যেমন আমি একটা লিখে দেই। যেমন ১ম টা দেখেন সাধারণ পণ্য ক্রয়। ঠিক আছে? এরকম লেখা থাকবে যে পণ্য ক্রয় ৳৩০,০০০ ঠিক আছে? এরকম লেখা থাকবে। কি লেখা থাকবে? শুধু পণ্য ক্রয় ৳২০,০০০ ঠিক আছে? তো আমি এটা আপনাদের বুঝানোর জন্য দিছি পণ্য ক্রয় করছি। আম কত টাকার করছি, পেমেন্ট পদ্ধতি, ঠিক আছে? এখন স্যার দেখেন শুধু পণ্য ক্রয় থাকলে আমরা ধরে নিব এটা কি? নগদে বা আগে পিছে ধারে বা বাকিতে কোনো কিছু লেখা নাই। শুধু পণ্য ক্রয় লেখা। ঠিক আছে? আগে পিছে শুধু পণ্য ক্রয় লেখা। ঠিক আছে? তখন সেটা ধরে নিব কি আমরা? নগদে। আর নগদে মাঝে মধ্যে বইলা নিলে তো এটা ভাই সৌভাগ্য। বা চেকে বইলা দিলে অবশ্যই সৌভাগ্য। ঠিক আছে? ও হ্যাঁ, একটা জিনিস আমরা তখন একটা জিনিস বললাম যে পণ্য বা চেক নামে কোনো কি এই যে আমি এখানে লিখে দিছিলাম। পণ্য বা চেক নামে কোনো হিসাব নাই। চেকটা কোথায় যায় স্যার? ব্যাংকে। তাহলে এই যে চেকে বইলা থাকলে আমরা অবশ্যই ব্যাংক ধরবো। তাহলে এখানে নগদে বা চেকে পণ্য ক্রয়। অবশ্যই তাহলে বুঝতে পারছি যে আমরা পণ্য ক্রয় করছি, পেমেন্ট করছি নগদে বা চেকে পেমেন্ট করছি। ঠিক আছে? এইজন্য আমি এখানে লিখে দিলাম। ধারে বা বাকিতে। তাহলে আমরা বইলা থাকলে তো বুইঝা নেব এটা ধারে বা বাকিতে হইছে। কিন্তু স্যার নাম উল্লেখ আছে। এই যে দেখেন, নাম উল্লেখ আছে, নগদ বা চেকের কথা উল্লেখ নাই। তখন সেটা বুঝে নিব কি এটা আমাদের বাকিতে। তাহলে সবসময় মনে রাখবেন নাম উল্লেখ আছে, নগদ বা চেকের কথা উল্লেখ নাই তাহলে সেটা কোন লেনদেন? ধারে লেনদেন বা বাকির লেনদেন। ওকে? গেল। তাহলে আবার মনে করেন যে আগে এই জিনিসগুলা শিখি। তারপরে বাকিগুলোকে অটোমেটিক্যালি পারা যায়। তো দেখেন ১ম টা আমরা আগে করার চেষ্টা করি। এখন ১ম টা পণ্য ক্রয় ৳২০,০০০ এখন এটা আমরা কিভাবে করব? এটা আমরা কিভাবে করব? পণ্য ক্রয় ৳২০,০০০ দেখেন, কি এখন আমাদের বুঝলাম না ওই ৪ টা জিনিস। কি আসলো, কেন আসলো, ঠিক আছে? তো ফার্স্ট এ পণ্য ক্রয় করার ফলে কি আসছে? পণ্য আসছে। তাই না? এখন পণ্য যে আসছে, পণ্য নামে তো আমরা কোন হিসাব লিখতে পারি না হিসাব বিজ্ঞানে। তো আমরা কি লিখব? ক্রয় হিসাব। কি লিখব? ক্রয় হিসাব। পণ্যটা কি করে আনছি? ক্রয় করে আনছি, ক্রয় হিসাব। এখন এই যে ক্রয় করছি, আমার কি মানে এমনি মানুষ দিয়ে দিছে? অবশ্যই না। আমরা একটা জিনিস যে শুধু পণ্য ক্রয় লেখা থাকলে আমার এটা ধরে নিতে হবে আমি নগদেই কিনছি। তো আমরা লিখব কি? নগদান হিসাব। তো আমরা জানি এই যে ক্রয় করার ফলে কি হয়? ব্যয় হয়। আর নগদান হিসাব কি আমার জন্য? সম্পদ। তাহলে এখন দেখেন যে ক্রয় করার ফলে আমাদের ব্যয় বাড়ছে না কমছে? অবশ্যই ব্যয় বাড়ছে। তাহলে ব্যয় বাড়লে আমরা জানি কি হবে? ডেবিট। আবার দেখেন ক্রয় করার ফলে নগদ টাকা কইমা গেছে, ব্যবসার মধ্যে সম্পদটা কি হইছে? কমে গেছে। তো সম্পদ মানে সবও কমে গেছে। তাহলে সবও কমে গেলে কি? ক্রেডিট। এই তো। আই থিংক সবাই ক্লিয়ার এতটুকু বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আবার রিভাইন্ড করেন। বুঝে পাবেন অটোমেটিক্যালি। সবর ব্যয় বাড়ছে, ডেবিট। সবও বাড়লে ডেবিট। আবার সবও কমে গেলে ক্রেডিট। এখানে সবও বাড়ছে, ডেবিট হইছে। সবও কমে গেছে, ক্রেডিট হইছে। ইজি ব্যাপার ভাই, ইজি। ওকে। এবার দেখেন নগদে বা চেকে পণ্য ক্রয়। আমরা তো মনে করেন নগদেরটা শিখলাম এই যে নগদে পণ্য ক্রয় ১ম টা। এবার যদি দেখি পণ্যটা কিসে কিনা হইছে? চেকে কিনা হইছে। চেকে কিনা থাকলে কি করলাম? সেম জিনিস। কি আসছে আবার সের মধ্যে? পণ্য আসছে। পণ্য নামে তো কোনো হিসাব লিখি না। আমরা লিখব কি? ক্রয় হিসাব। এ পণ্যটা কিসে কিনছে? চেকে কিনছে। আমরা লিখব কি? চেকে যেহেতু কিনছে তাহলে লিখব কি? ব্যাংক হিসাব। কি লিখব? ব্যাংক হিসাব। কারণ চেকে কিনার ফলে আমার চেক দিয়ে দিছি। আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে। তো ব্যাংক হিসাব। ঠিক আছে? এখন ক্রয় কি আমার জন্য একটা ব্যয়। আর ব্যাংক কি আমার জন্য একটা সম্পদ। ঠিক আছে? ব্যাংক আমার জন্য কি একটা সম্পদ। এখন এখানে ক্রয় করছি যে ব্যয় কি বাড়ছে না কমছে? অবশ্যই ব্যয় বাড়ছে। ব্যয় বাড়লে সবও, ঠিক আছে? সবও বাড়লে কি? ডেবিট। সবার বউ, তাই না? সেম জিনিস। এখানে ব্যাংক হিসাব কি? সম্পদ। সম্পদ কি? কমছে না? ক্রয় করার ফলে সম্পদ কমছে না? বাড়ছে। অবশ্যই কমে গেছে। ব্যাংক থেকে টাকা চলে গেছে আমার। তো সবও কি? কমছে না? সবও কমলে কি? ইজি ভাই, ইজি। এবার স্যার আমরা ক্রয় করছি কিন্তু টাকা দেই নাই স্যার। টাকা না দিলে কি হবে স্যার? টাকা না দিলে তো টাকা দিতে হবে। ওই যে কেউ যদি আমার কাছে কোনো টাকা পায় তাকে কি বলি আমরা? প্রদেয় হিসাব, তাই না? পাওনাদার বলি। আগের দিনে পাওনাদার বলতো, এখনকার দিনে প্রদেয় বলে। আপনি পাওনাদারও লিখতে পারেন, প্রদেয় লিখতে পারেন। তো আমি ২ টাই লিখে দিব, সমস্যা নাই। তো আমরা ফার্স্ট এ কি করছি? কি আনছে?
ক্রয় করছি, তাই না? ক্রয় হিসাব। কিন্তু এবার তো কোনো টাকা দেই নাই। দিতে হবে না ওই যে পায় টাকা। তো আমরা লিখব কি? প্রদেয় বা পাওনাদার। ওকে? তাহলে ক্রয় হিসাব কি আমার জন্য? অবশ্যই কি? ব্যয়। আমরা জানি। আর পাওনাদার কি? আমি তো টাকা দেই নাই স্যার, দিতে হবে। তো এটা আমার জন্য কি? দায়। এখন দেখেন স্যার ক্রয় করার ফলে ব্যয় বাড়ছে। ব্যয় বাড়লে আমরা জানি স্যার সবও বাড়ছে ডেবিট। আর এখানে দায়, দায় কি? দায় কি আদমের মধ্যে পড়ছে না? আদম দায় কি বাড়ছে না কমছে? টাকা পায় অবশ্যই দায় বাড়ছে। আর দায় বাড়লে আমরা জানি কি হয়? ক্রেডিট হয়। কথা কি ক্লিয়ার এতটুকু? সেম জিনিস আমরা জানি নাম ধারে বা চেকে ওই যে নাম উল্লেখ আছে, নগদ বা চেকের কথা উল্লেখ নাই এই যে এটা। ঠিক আছে? তাহলে সেটা কি বুঝে নিতে হবে এটা ধারে হইছে। তাই না? ঠিক আছে? তো এটা ধারে আমরা লিখে দিলাম। এখন স্যার এটাও কি সেম জিনিস করতে পারেন। এই যে এখানে খালি ব্র্যাকেটে কি করবেন? আ মানে এখানে পাওনাদার না, পাওনাদারের এখানে ব্র্যাকেটে নাম লিখে দিবেন। যার নাম যেমন এ এখানে বলছে কার কাছ থেকে কিনছে? হাবিবের নিকট থেকে কিনছে। ঠিক আছে? তো, তো হাবিবের এখানে লিখে দিবেন কি? হাবিব। লিখে দিবেন কি? ঠিক আছে? হাবিব ঈশা। ঠিক আছে? পাওনাদারের নামটা উল্লেখ করে দিবেন। করে দেওয়া ব্র্যাকেটে কি? হাবিব ঈশা। ক্লিয়ার এতটুকু? আই থিংক এতটুকু বুঝতে পারছেন। এবার কি ঝামেলা থাকতে পারে? প্রশ্নের মধ্যে কিরকম ঝামেলা থাকতে পারে স্যার? হাবিবের নিকট হতে পণ্য ক্রয় করছেন। হাবিবের নিকট হতে পণ্য ক্রয়। এখন এই পণ্য ক্রয় করছে কত টাকার? ৳১,০০,০০০ পণ্য ক্রয় করছে। তাই না? তো আমরা এটা মানে আমি এতক্ষণ যা বুঝালাম সেটা অনুযায়ী লিখতে পারি ক্রয় করছে। কত টাকা? ক্রয় হিসাব বলতে পারি। এবার একটু টাকা লিখি স্যার, ঠিক আছে? ক্রয় করছে কত টাকা? ৳১,০০,০০০ র পণ্য ক্রয় করছে। এখন এই যে ৳১,০০,০০০ র পণ্য যে ক্রয় করছে আমার টাকাটাকে দিতে হবে না? এখন কিভাবে সে পেমেন্ট করছে দেখেন। ৳৫০,০০০ নগদে দিছে, ৳৫০,০০০ কিসে দিছে? চেকে দিছে। আমি একটু মনে করেন যে মজা করি। ঠিক আছে? দেখেন। অথবা ধরেন ২ টা এখানে যা আছে তাই। মজাটা পরেরটার মধ্যে বুঝাই দেব। এখানে করছে ৳৫০,০০০ ৳৫০,০০০ ঠিক আছে? ২ বারে দিছে। এই যে ক্রয় করছে টাকাটা দেওয়া লাগবে না? এখন সে ৳১,০০,০০০ ক্রয় করছে। এই টাকাটা কিসে দিছে সে? নগদে দিছে ফার্স্ট এ। তাই লিখতে পারি সরি একটু মিস্টেক। আ ২,০০০ টা নেই। আ আমরা লিখতে পারি ক্রয় করছে। তাই ক্রয় করছে টাকাটা কি নগদ দিতে হবে? তাই আমরা লিখতে পারি নগদান হিসাব। ঠিক আছে? আবার কিসে দিছে? চেকে দিছে। তাহলে লিখতে পারি কি? ব্যাংক হিসাব। মানে সে ক্রয় করে টাকাটা ২ ভাবে দিছে। নগদও দিছে, চেকও দিছে। তো ২ ভাবেই লিখবো আমরা। এই যে ৳৫০,০০০ আর এখানে কত? ৳৫০,০০০ এই যে দেখেন ক্রয় করছে। ক্রয় করার ফলে কি হইছে আমার? ব্যয় হইছে। নগদান হিসাব আমার জন্য কি? সম্পদ। এই যে সম্পদ। আর ব্যাংক হিসাব কি আমার জন্য? সম্পদ। এখন দেখেন ব্যয় হইছে। ব্যয় কি বাড়ছে না কমছে? অবশ্যই ব্যয় বাড়ছে। ব্যয় বাড়লে কি আমার জন্য ডেবিট? আবার এখানে সম্পদ। সম্পদ কি বাড়ছে না কমছে? অবশ্যই সম্পদ কি কমে গেছে। নগদ টাকা দিয়ে কিনছি। সম্পদ কমে গেলে কি? ক্রেডিট। সবও কমে গেছে ক্রেডিট। আবার এখানেও কি ব্যাংক হিসাব সবও কমে গেছে। এজন্য কি? ক্রেডিট। এই যে ঠিক আছে স্যার? একটু ভালো মতো বুঝবেন যে ক্রয় করছি টাকা ২ ভাবে দিছি। নগদে দিছি, ব্যাংকে দিছি। এইবার স্যার আবার এখানে দেখেন, আইবের নিকট হতে পণ্য ক্রয়। হাবিবের নিকট হতে পণ্য ক্রয় করছি। তাহলে ফার্স্ট এ জিনিস শুরুতে লিখতে পারি আমরা স্যার ক্রয় করছি। আমি লিখি ক্রয় করছি, ক্রয় করছি। লিখতে পারি ক্রয় হিসাব। ঠিক আছে? ক্রয় করছি কত টাকার? ৳১,০০,০০০ ক্রয় করছি। ঠিক আছে স্যার? ৳১,০০,০০০ এখন এই যে ক্রয় যে করছি, এখন এই ক্রয়ের টাকা ৫০% কিস্তি দিছি, নগদ দিছি, ২০% কিস্তি দিছি, সেক্ষেত্রে বাকিটা ধারে। অনেক সময় এই যে ধারে কথাটা উল্লেখ করা থাকে না স্যার? এখন দেখেন আপনার বুঝে নিতে হবে। এই ৳১,০০,০০০ কি আপনার কাছে কি ১০০% ১০০% আপনি ক্রয় করছেন। ক্রয় করছেন যে ১০০% আপনার তো দিতে হইবে ১০০% তাই না? আপনি দিছেন ফার্স্ট এ ৫০% দিছেন নগদে। ২০% দিছেন কি চেকে। বাকি ৩০% কি উল্লেখ করা নাই। তাহলে আপনার ৩০% কি দিতে হবে না স্যার? তাহলে এই ৩০% আপনার জন্য কি বাকি। ৩০% আপনার জন্য কি? তো এই হলো জিনিস। সরি আমার গলাটা বসে গেছে। এটা আপনার জন্য কি জিনিস। ওকে। তো এখন দেখেন সেম জিনিস তো আমরা ৳১,০০,০০০ ক্রয় করছি। ৳১,০০,০০০ ক্রয় করে ৳১,০০,০০০ ৫০% কিসে দিছি আমরা? নগদে দিছি। তাহলে ৳১,০০,০০০ ৫০% করলে কত হয়? একটু ক্যালকুলেশন করেন। ৳১,০০,০০০ ৫০% করলে হয় ৳৫০,০০০ তো আমরা দিতে পারি নগদান হিসাব ৳৫০,০০০ ওকে। এরপরে দিছি কি ২০% কিসে দিছি? চেকে দিছি। ব্যাংক, ব্যাংক হিসাব। ৳১,০০,০০০ র ২০% করলে হয় ৳২০,০০০ আর বাকি ৩০% কি দিছি?
দেই নাই স্যার, দিতে হবে। এই দিতে হবে না, যেটা দেই নাই, দিতে হবে। তাহলে আমার কি দায়বদ্ধ না? কারো কেউ যদি আমার কাছে কোনো টাকা পায়, তাকে কি বলি? পাওনা দেওয়ার প্রদেয় হিসাব। তো আমরা লিখি শর্ট করে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি আমার জন্য দায়। তো কত টাকা? ৩০% ৳১,০০,০০০ ৩০% কত? ৳৩০,০০০। স্যার এখন দেখেন স্যার আমরা হিসাব বের করি। ক্রয় ৳১,০০,০০০ আমার জন্য কি? ক্রয় হিসাব আমরা জানি আমার জন্য এটা ব্যয় হিসাব। নগদ কি আমার জন্য কি? সম্পদ। ব্যাংক কি আমার জন্য? সম্পদ। প্রতি হিসাব কি আমার জন্য? দায়। এখন দেখেন স্যার ক্রয় করার ফলে ব্যয় বাড়ছে না কমছে? অবশ্যই ব্যয় বাড়ছে। আমরা জানি সবও ব্যয় সবল বাড়লে কি ডেবিট। সম্পদ সবও কমে গেছে। এজন্য কি? ক্রেডিট। সবও বাড়লে ডেবিট। তারপরে কি এখানেও কি সম্পদ কি কমে গেছে না ব্যাংক থেকে টাকা কমে গেছে। ঠিক আছে? অবশ্যই ব্যাংক থেকে টাকা কমে গেছে। এজন্য কি? ক্রেডিট। আবার কি? দায়। দায় কি বাড়ছে? আদম বাড়লে। আদম বাড়লে আমরা জানি কি? ক্রেডিট। ইজি। আমাদের ক্রয় সংক্রান্ত যত ধরনের গ্যাঞ্জাম আছে মোটামুটি পারি। পারি। আপাতত বেসিস এ পারি। ঠিক আছে? এখন মাঝে মধ্যে বারটা থাকতে পারে। এটা পরবর্তী দেখাবো। বাট রিসেন্ট আপনারা যদি বেস ক্লিয়ার করতে চান, আপনাদের এতটুকু শিখলে কি আ ঠিক আছে স্যার? ওকে। চলো। আমরা ক্রয় সংক্রান্ত মোটামুটি শিখে ফেলছি। এবার আমরা শিখব পণ্য বিক্রয় সংক্রান্ত। এখন পণ্য বিক্রয় করার ফলে আমরা কি পাই? টাকা পাই। ঠিক আছে? পণ্য বিক্রয় করার ফলে আমরা কি? টাকা পাই। এখন দেখেন স্যার, আমি একটা জিনিস এখানে মিস করছি। আ শুধু মনে করেন লেখা পণ্য বিক্রয়। শুধু পণ্য বিক্রয়। শুধু পণ্য বিক্রয় যদি লেখা থাকে ধরুন ৳১০,০০০ য় লেখা আছে। এই পণ্য বিক্রয় থাকা থাকলে শুধু পণ্য বিক্রয় আর আমরা কি ধরবো এটাকে? নগদে। কিন্তু ওই যে সেম জিনিস ক্রয়ের বেলা, বিক্রয়ের বেলা সেম জিনিস। ঠিক আছে? যদি নাম উল্লেখ থাকে, এই যে দেখেন পরের লাইনটার মধ্যে নাম উল্লেখ আছে। নগদ বা চেকের কথা কি? উল্লেখ নাই। শুধু লেখা অমিতের নিকট পণ্য বিক্রয়। ঠিক আছে? নাম উল্লেখ আছে, নগদ বা চেকের কথা উল্লেখ নাই। তাহলে সেটা কিসে হবে আমাদের? নগদে। সরি না ভুলে বললাম। আসলে কিসে হবে? বাকিতে। কিসে হবে? বাকিতে। ওকে? আবার সেম জিনিস যদি নগদে বা চেকে উল্লেখ করে দেয় এটা তো ভালো। আবার ধারে বা বাকিতে উল্লেখ করে দিলেও কি ভালো জিনিসটা, তাই না? তো আমরা দেখেন শুধু পণ্য বিক্রয় লেখা আছে। শুধু পণ্য বিক্রয়, ঠিক আছে? আমরা শুধু পণ্য বিক্রয় থাকলে আমরা দেখি কি করা যায়। শুধু পণ্য বিক্রয় করার ফলে আমরা বিক্রয় করলে আমরা কি পাই? বিক্রয় করলে বিক্রয় তো করি। ঠিক আছে? বিক্রয় করার ফলে কি পাই? টাকা পাই। তাহলে লিখতে পারি আমরা নগদান হিসাব। এই নগদ টাকা কি ব্যবসার মধ্যে আসছে বিক্রয় করার ফলে। ঠিক আছে? এখন কেন আসছে? বিক্রয় করার ফলেই তো আসছে। তাহলে লিখতে পারি আমরা কি? বিক্রয় হিসাব। তাহলে এখন দেখেন ব্যবসার মধ্যে নগদ টাকা আসছে। নগদ টাকা কি আমার জন্য সম্পদ। ঠিক আছে? আর বিক্রয় কি আমার জন্য আয়। এখন স্যার যদি বলতো ব্যাংকে আসছে, তাহলে আমরা নগদের জায়গায় কি লিখতাম? ব্যাংক হিসাব স্যার একবারে শিখাই দিলাম স্যার। ঠিক আছে? তাহলে তাহলে এটা কি আমার জন্য কি? সম্পদ কি বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। সম্পদ বাড়ছে। এজন্য কি আমরা ডেবিট লিখতে পারি। আবার যদি এখানে কি আয় বাড়ছে না? আয় কি আদম। আয় বাড়লে কি? আয়ও কি বাড়ছে? আয় বাড়লে কি? ক্রেডিট। আমি বাংলিশ লিখে ফেলছি। ডেবিট, ক্রেডিট। ঠিক আছে? মানে কতক্ষণ আগে ইংলিশ লিখছি, এখন বাংলা লিখতেছি। ডেবিট, ক্রেডিট কি লিখা যায়। ওকে। এখন ধরেন আমি এখানে একটা নগদে বা চেকে বিক্রয় করলে তো আমরা বললাম যে এখানে এই যে আ নগদে বা এই যে শুধু পণ্য বিক্রয় বা নগদে বা চেকে পণ্য বিক্রয় থাকলে কি করবেন? এখন যদি আমি বলি এই যে অমিতের নিকট পণ্য বিক্রয় বা ধারে পণ্য বিক্রয়, ঠিক আছে? এই ২ টা জিনিস একই তো বুঝায়। নাম উল্লেখ থাকলে বা নাম উল্লেখ আছে নগদ বা চেকের কথা উল্লেখ নাই তাহলে সেটা তো আমাদের বাকিতে বা ধারে। ঠিক আছে? তো বলতে পারি, ঠিক আছে? বাকিতে বা ধারে বলা যায়। তাই না? তো এখন দেখি আমরা, ঠিক আছে? এখন এখানে বাকিতে বা ধারে পণ্য বিক্রয় করি। হ্যাঁ? তো গতবার এখানে টাকা পাইছি। ঠিক আছে? বিক্রয় করার ফলে টাকা পাইছি। কিন্তু বাকিতে বিক্রয় করছি। টাকাটা কি পাবো আমি? টাকাটা পাবো? এখন পাবো না, পরে পাবো গিয়ে। ঠিক আছে? পাবো মানে কি স্যার? প্রাপ্য হিসাব। এভাবে চিন্তা করতে হবে। প্রাপ্য হিসাব। এখন কেন মানে টাকাটা কেন পাবো? বিক্রয় করার ফলেই তো পাবো। তার মানে লিখবো এই যে কি? বিক্রয় হিসাব। এটা কি আমাদের জন্য? বিক্রয় হিসাব। ঠিক আছে? তো প্রাপ্য হিসাব কি আমার জন্য কি একটা সম্পদ? বিক্রয় কি আমার জন্য একটা আয়? স্যার এই যে গতবার কিন্তু আমরা টাকা পাইছি। কিন্তু এবার কিন্তু টাকাটা পাইনি, পাবো। পাবো মানে কি স্যার? প্রাপ্য হিসাব। তো সেখানে প্রাপ্য হিসাব কি আমার জন্য কি একটা সম্পদ? বিক্রয় কি করার ফলে কি হইছে আমার আয় হইছে, আয় বাড়ছে। এই সম্পদ আমরা জানি সব বাড়লে ডেবিট আর আদম বাড়লে কি? ক্রেডিট।
ওকে স্যার। সেম জিনিস যদি নাম উল্লেখ থাকে অবশ্যই প্রাপ্য মানে ব্র্যাকেটে কি নামটা উল্লেখ করে দিবেন। যেমন এখানে কার নিকট কার কাছে বিক্রয়? অমিতের নিকট বিক্রয় করছে। তাহলে এখানে প্রাপ্য অমিত হিসাব। ওকে স্যার? এতটুকু ক্লিয়ার I থিংক। কিন্তু ওই যে এখন ক্রয়ের মতো একটু মজা আসছে। ঠিক আছে? অমিতের নিকট পণ্য বিক্রয়। এখন বিক্রয় করার পর বিক্রয় করছি যে টাকাটা ২ ভাবে পাইছি। নগদেও পাইছি, চেকে পাইছি। ঠিক আছে? এখন আমরা কি করব? সেম জিনিস। বিক্রয় করার হলে ২ ভাবে টাকা পাইছি। ১ম এ কিসে টাকা পাইছি? নগদে পাইছি। তাহলে লিখতে পারি নগদান হিসাব। আবার কিসে পাইছি? চেকে পাইছি। তাহলে কি লিখতে পারি? চেকে পাইলে কি লিখতে পারি আমরা? হুম? চেকে পাইলে লিখতে পারি আমরা ব্যাংক হিসাব। সরি, লিখতে পারি ব্যাংক হিসাব। তাই না? ব্যাংক হিসাব। আর এগুলা কেন আসছে আমার কাছে? এই নগদ টাকা ব্যাংক হিসাব কিভাবে পাইছি? বিক্রয় করার ফলে। লিখতে পারি বিক্রয় হিসাব। নগদ টাকা কি আমার জন্য? সম্পদ। ব্যাংক কি আমার জন্য? সম্পদ। বিক্রয় কি আমার জন্য? আয়। এখন দেখ সম্পদ কি বাড়ছে বিক্রয় বিক্রয় করার ফলে সম্পদ না নগদ টাকা পাইছি, ব্যাংকে টাকা পাইছি। আর কি? আয়ও বাড়ছে। কারণ এই যে দেখেন, এই সম্পদ যে বাড়ছে, সম্পদ বাড়লে আমরা জানি ডেবিট। তারপরে ব্যাংকে একটা সম্পদ বাড়ছে ডেবিট। আয়ও কি বাড়ছে? আয় বাড়লে কি? ক্রেডিট। দ্যাটস ইট। ইজি। এবার দেখেন স্যার পরেরটা। ওই যে অমিতের নিকট পণ্য বিক্রয় করছে। আমি টাকা ব্যাংক থেকে পাইছি, নগদে পাইছি, অবশিষ্ট কি বাকিতে। অ্যান্ড উল্লেখ না করে থাকলেও কি বুঝাই দিতে হবে। সেম ক্রয়েরটার মতো স্যার। সেম জিনিস আমরা এখন দেখেন নগদে টাকা পাইছি। বিক্রয় করার পরে নগদের টাকা নগদান হিসাব, নগদ টাকা পাইছি। কত পাইছি? ৫০,০০০ ঠিক আছে? এবার টাকা সহ লিখতেছি। ৳৫০,০০০ পাইছি। ঠিক আছে? এরপরে ব্যাংক চেকে টাকা পাইছি। কত? ২০% তাহলে কত? ২০,০০০ পাইছি। ৳১,০০,০০০ বিক্রয় করছিলাম। এখানে ৫০% পাইছি ৫০,০০০ নগদে। আবার ২০% কিসে পাইছি? চেকে পাইছি। তাহলে ৳২০,০০০ ব্যাংকে গেল। এবার কিসে আমি আর বাকি ৩০% পাই নাই। পাবো তো। এটা কি প্রাপ্য হিসাব। এখন প্রাপ্য হিসাব কত? ৳৩০,০০০ এখন স্যার কথা হইলো কি, এই ৩ টা জিনিস কেন পাবো বা কেন আসলো? ঠিক আছে? কেন আসলো? বিক্রয়ের জন্য। বিক্রয় হিসাব। তাহলে এখন এগুলো কত? ৳১,০০,০০০ বিক্রয় করছিলাম। প্রত্যেকটার মধ্যে টাকা বসাতে পারেন ইজিলি। এখন দেখেন, এটা কি আমার নগদ কি আমার জন্য সম্পদ, ব্যাংক কি আমার জন্য সম্পদ, প্রাপ্য হিসাব কি আমার জন্য সম্পদ। ঠিক আছে? আর বিক্রয় কি আমার জন্য আয়। তাহলে এখন এগুলা সব কি বাড়ছে, আয়ও কি বাড়ছে। তাহলে এগুলা সম্পদ, এই ৩ টা সম্পদ যেহেতু বাড়ছে প্রত্যেকটা কি ডেবিট। আর বিক্রয় যেহেতু আয় বাড়ছে তো আমাদের জন্য কি ক্রেডিট। দ্যাটস ইট। ওকে, গেল এতটুকু। ঠিক আছে স্যার? আমরা মোটামুটি তাহলে বিক্রয় সংক্রান্ত কি বুঝে ফেললাম। ওকে? বিক্রয় সংক্রান্ত বুঝে ফেললাম। আপনারা যদি না বুঝেন প্লিজ কমেন্ট করবেন। আমি আবার বুঝাই দিব। সমস্যা নাই। আবার ক্লাস দিব। বাট আমি একেবারে একটু দেখবেন সবাই। ঠিক আছে? ওকে। আমরা তাহলে ক্রয় সংক্রান্ত শিখলাম, বিক্রয় সংক্রান্ত শিখলাম। ঠিক আছে? এবার সম্পদ ক্রয়, খরচ প্রদান। এখন স্যার পণ্য ক্রয় আর সম্পদ ক্রয় জিনিসটা কিন্তু এক না। পণ্য কিন্তু আমরা কেন কিনি? বিক্রয়ের উদ্দেশ্যে। কিন্তু সম্পদ কেন কিনি? ব্যবহারের উদ্দেশ্যে। তাই না স্যার? সম্পদ কেন কিনি? ব্যবহারের উদ্দেশ্যে। আমরা আগে সম্পদ ক্রয়গুলা শিখি স্যার। ঠিক আছে? এখন এই দেখেন ১ম এ জানুয়ারি পাচ্ছে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, মেশিন বা অফিস সাপ্লাই এগুলো সবকিছু কি আমাদের জন্য সম্পদ। ঠিক আছে? অ্যান্ড যেটাই কিনেন মানে লিখতে হবে সবার আগে কি? আসবাবপত্র ঠিক আছে স্যার? এটা কোন কিছু যদি উল্লেখ করা নাই এখানে তাহলে আমরা ধরে নিব কি সেটা? নগদে। যদি বলতো চেকে কিনছে তাহলে লিখতাম কি? ব্যাংক। ঠিক আছে? এখন এই যে আসবাবপত্র কি আমার একটা সম্পদ। নগদ বা ব্যাংক কি আমার জন্য? যে আসবাবপত্র কেনার ফলে কি আসছে? মানে ব্যবসার মধ্যে কেন কি আসছে ব্যবসার মধ্যে? আসবাবপত্র আসছে না। কেন আসছে? নগদ টাকা দিয়েছি দেখেই তো আসছে। তাই না? তো এখন নগদ টাকা কি আমার জন্য কি একটা সম্পদ। ব্যাংকও কি আমার জন্য কি একটা সম্পদ। একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কি কমছে। এখন যদি বলতো আ ধরেন মনে করেন যে ধারে কিনছে। ধারে কিনলে কি করতাম? এই নগদ বা চেক জিনিসটা কি লিখতাম না। তখন আমরা এখানে কি লিখতাম? ধারে কিনছি। আমি আসবাবপত্র তো নিয়ে আসছি। টাকা তো দেই নাই, দিতে হবে না স্যার। আর কেউ যদি আমার কাছে টাকা পায় দিতে হবে যেহেতু। টাকা পাইবে এই জিনিসটা বুঝাচ্ছে। আমরা লিখতাম কি? প্রদেয় হিসাব। কথায় ক্লিয়ার? প্রদেয় হিসাব কি আমার জন্য কি? দায়। আর দায় যেহেতু দায় কি বাড়ছে না? অবশ্যই বাড়ছে। দায় বাড়লে কি? আমাদের দায় বাড়ছে যেহেতু তো দায় বাড়লে আমরা পরে দেখি। উপরে থেকে করে দেখে আসি। তো এখন দেখেন এখানে যেমন সম্পদ বাড়ছিল ডেবিট, এখানে সম্পদ কমছিল ক্রেডিট হওয়ার কথা ছিল। কিন্তু এখন তো এটা হবে না। তো দায় আমরা যদি ধারে কিনছি, ধারে কিনলে কি হবে? দায় বাড়ছে। দায় বাড়লে ক্রেডিট। আপনারা জানেন ইজিলি। জাস্ট শুধু
আদম, দি, সব, দি। মনে রাখতে হবে। দ্যাটস ইট। ওকে। এবার ব্যবসার মধ্যে যেরকম আমরা ক্রয় করলেই যে খরচ হয় এরকম না। আরো কিছু কারণে খরচ হয়। যেমন বিজ্ঞাপনের ফলে খরচ হয়, বেতন দিলে খরচ হয়, মনিহারি ক্রয় করলে খরচ হয়, বীমা দিলে খরচ হয়। ঠিক আছে? যাই খরচ হোক, এই খরচটা আগে লিখবেন। কি হইছে? ব্যবসার মধ্যে কি কেন মানে কি হইলো বা কেন হইলো? কোন কারণে হইলো? কোন কেন? এগুলো জাস্ট প্রশ্ন। বিজ্ঞাপন বাবদ প্রদান করছেন। ব্যবসার মধ্যে খরচ হইছে না? সবার আগে লিখবেন বিজ্ঞাপন। ঠিক আছে? বিজ্ঞাপনের টাকাটা কিসে দিছেন? কোন কিছু বলা নাই। ধরে নিতে হবে নগদে। নগদান হিসাব। ঠিক আছে স্যার। এখন বিজ্ঞাপন এই তো গেল আমরা হিসাব খাত পারছি। এখন বিজ্ঞাপনের জায়গায় ধরেন বেতন দিছে। আমরা বিজ্ঞাপনের জায়গায় কি লিখব? বেতন, সরি বেতন। যদি বিজ্ঞাপনের জায়গায় মনিহারি কিনি তাহলে লিখব মনিহারি। বিজ্ঞাপনের জায়গায় বীমা দিছেন, তাহলে বীমা হিসাব, বীমা প্রিমিয়াম, বীমা প্রিমিয়াম। ইজি ভাই। এগুলো বলা যায়। ঠিক আছে? এগুলা সব কি আমার জন্য? ব্যয়। ব্যয় কি বাড়ছে না কমছে? অবশ্যই ব্যয় বাড়ছে। ব্যয় বাড়লে কি? ডেবিট। আর নগদান হিসাব কি আমার জন্য কি? সম্পদ। সম্পদ কি বাড়ছে না কমছে এই ব্যয়ের ফলে? অবশ্যই সম্পদ কমে গেছে ব্যবসা থেকে। এজন্য কি? এ সবকিছু আমাদের মূল ফোকাসটা কি স্যার? ব্যবসায়কে নিয়ে। এটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমাদের অনেক সময় এই যে মনে করেন যে আ আমি আরেকটা জিনিস বলতে ভুইলা গেছি। আমি এজন্য আবার আসছি। এই যে এগুলা এই খরচগুলো অনেক সময় আমরা কিসে দেই? চেকে দেই। আমরা এটা বলতে পারি কি? ব্যাংক হিসাব বলতে পারি। এখানে নগদের জায়গায় কি লিখব? যদি চেকে দেয়, লিখব কি আমরা? ব্যাংক হিসাব লিখব। ক্লিয়ার এতটুকু? ওকে। এখন মাঝেমধ্যে কি? যে খরচগুলা করলাম, সে খরচগুলা দেই নাই। দিতে হবে। সেগুলাকে বলা হয় কি? বকেয়া খরচ। তাই না? এই যে বেতন বকেয়া রয়েছে। তো আমরা লিখতে পারি বেতন হিসাব। তাই না? বেতন বকেয়া রয়েছে। বেতন দিতে তো হবে। খরচ তো হইছে। ঠিক আছে? এখন দেই নাই। দিলে তো লিখতাম নগদান হিসাব বা ব্যাংকে দিলে লিখতাম কি? চেক। মানে চেক যদি চেকে দিতাম তাহলে লিখতাম ব্যাংক হিসাব। ঠিক আছে? কিন্তু এখন তো দেইনি, দিতে হবে না। তো এটাকে লিখব কি আমরা? বকেয়া বেতন। ঠিক আছে? বিজ্ঞাপনের ক্ষেত্রে সেম বকেয়া বিজ্ঞাপন। মনিহারির ক্ষেত্রেও কি বকেয়া মনিহারি। যা লিখবেন। ঠিক আছে? এনিথিং। এটা মনে করেন খরচের নাম লিখে দিলে হয়। ঠিক আছে? তাহলে এখানে যদি মনে করেন বিজ্ঞাপন তাহলে লিখবেন বিজ্ঞাপন। যদি এখানে মনিহারি, মনিহারি। এখানে সেম বেতনের জায়গায় কি বকেয়া বেতনের জায়গায় লিখবেন বকেয়া বিজ্ঞাপন। এটা লিখলে কি মনিহারি। এখন স্যার এই যে বেতন, এই বেতন কি আপনার জন্য কি? ব্যয়। আবার এই যে মনে করেন কি ব্যাংক, এই ব্যাংক কি আপনার জন্য কি? সরি বকেয়া বেতন এটা আপনার জন্য কি? বেতনটা কিন্তু দেন নাই স্যার, দিতে হবে। টাকাটা পাবে। তাহলে সেটা আমার জন্য কি? দায়। এই যে ব্যয় বাড়ছে না কমছে? অবশ্যই কি ব্যয়টা কি? বাড়ছে। আর এখানে দায়টা কি? বাড়ছে। তাহলে ব্যয় বাড়লে আমরা জানি কি? সবও বাড়ছে ডেবিট। আর দায় বাড়ছে এজন্য ঠিক আছে স্যার? এই তো আমরা মোটামুটি ডেবিট ক্রেডিট শিখে ফেলছি। ঠিক আছে? এবার আবার অনেক সময় কিছু ঝামেলা হয়। যেমন দেখেন দায় পরিশোধ করছি। আমি যেমন ব্যাংক থেকে ঋণ নেই, ব্যাংক কি আমাকে সারা জীবনের জন্য টাকা দেয়? অবশ্যই সারা জীবনের জন্য টাকা কি? দেয় না। তখন আমরা কি করি? ব্যাংক ঋণ কি? পরিশোধ করি। ব্যাংক ঋণ যখন পরিশোধ করি আমরা নগদ টাকা দিয়ে কি করি? পরিশোধ করি। যখন নগদ টাকা দিয়ে পরিশোধ করি তখন নরমালি যখন ঋণ নেই, ব্যাংক থেকে ঋণ নেই তখন আমার দায় বাড়ে না। এখন দায়টা যদি কমে যায় তাহলে কি লিখতে পারি? ব্যাংক ঋণ ব্যাংক ঋণ নিতে পারি। পরিশোধ করছি, ব্যাংক ঋণ কমে গেছে। ঠিক আছে? কিভাবে কমছে? নগদ টাকা দিয়ে কমছে। বলতে পারি কি? নগদান হিসাব। ঠিক আছে? তো ব্যাংক ঋণ কি আমার জন্য কি? দায়। আর নগদান হিসাব কি আমার জন্য? সম্পদ। ঠিক আছে? দায় কি? কমে গেছে। আবার কি? সম্পদও কি? কমে গেছে। তো দায় কমলে আমরা জানি আদম বাড়লে ক্রেডিট, কমলে কি? ডেবিট। আবার সম্পদ কি কমে গেছে না সবও কমে গেলে কি? ক্রেডিট। এই তো ইজি। তারপরে এখন দেখেন স্যার, হাবিবকে পরিশোধ কি লেখা স্যার? হাবিবকে আমরা কাকে মানে যদি এরকম লেখা থাকে কাউকে পরিশোধ করছে, তাহলে অবশ্যই মনে করতে হবে কেউ আমার কাছে টাকা পাইতো তারে পরিশোধ করছি। এখানে হাবিবকে পরিশোধ তাহলে হাবিব কি ছিল? আমার পাওনাদার ছিল বা টাকা পাইতো এইজন্য পাওনাদার বা প্রদেয় হিসাব ছিল। তাকে কি করছি আমি? পরিশোধ করছি না। যদি তাকে পরিশোধ করি তাহলে সে কি কমে যাবে না? লিখতে পারি প্রদেয় বা পাওনাদার যেই লিখতে পারি প্রদেয় হাবিব হিসাব। ঠিক আছে? আর কিভাবে পরিশোধ করছি? নগদ টাকা দিয়ে পরিশোধ করছি। এখন এই যে পরিশোধ করার ফলে আমার হাবিব কি হইছে? কমে গেছে। তাহলে প্রতিহিসাব কি ছিল? একটা দায় ছিল। সে কি হইছে? কমে গেছে। আবার নগদ টাকা কি সম্পদও কি হইছে আমার জন্য? কমে গেছে। তা দায় কমে গেছে। এজন্য কি আমার জন্য কি দায় যেহেতু কমে গেছে, দায় বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট, কমলে কি? ডেবিট। আদম, আদম বাড়লে ক্রেডিট, কমলে কি? ডেবিট। আবার সম্পদও কি? কি হইছে আমার? সম্পদ কমে গেছে। সম্পদ কমে গেলে কি হবে? ক্রেডিট। এই তো। আবার
মনে করেন অফিস সরঞ্জাম বা যন্ত্রপাতির মূল্য পরিশোধ। ওই যে ধরেন যে আমি আ মনে করেন ধারে অফিস সরঞ্জামটা কিনছি বা ধারে আসবাবপত্র কিনছিলাম। ঠিক আছে? যখন কিনছিলাম, ধারে কিনছিলাম তখন এরকম লিখছিলাম না? আসবাবপত্র আর কি প্রদেয়। মানে যেহেতু ধারে কিনছি। ওই যে আর্যাবর্ত হিসাব আমার কাছে একটা আর্যাবর্ত আসছিল। আর আর্যাবর্তে একটা সম্পদ আসছিল। সম্পদ বাড়ছে। আবার কি প্রতি হিসাব কি আমার জন্য একটা দায়। দায় কি বাড়ছিল। এখন দেখেন সম্পদ বাড়ছে। এজন্য কি ডেবিট আবার দায় বাড়ছিল ক্রেডিট। এখন এই যে টাকাটা তো আমি তারে পরিশোধ করি নাই স্যার। প্রতি হিসাব দায় হইছে। এখন তারে যদি পরিশোধ কইরা দেই, মূল্য পরিশোধ করে দেই তখন আমরা কি করব দায়টা কমে যাবে না? দেখতে পারি যে প্রদেয় হিসাব দায়। ঠিক আছে? আর কি? কিভাবে পড়লো? নগদে দিছি। তাহলে হলো নগদে দিলে কি নগদান হিসাব। যদি ব্যাংকে দেই তাহলে কি? চেক হিসাব। মানে চেকে দেই তাহলে কি ব্যাংক হিসাব সরি বলায় যাচ্ছি। নগদ হিসাব কি আমার জন্য কি? সম্পদ। ঠিক আছে? তাহলে এই যে এখানে যে দায় কি বাড়ছে না কমছে? অবশ্যই দায় কি? কমে গেছে। তো দায় কমে গেলে কি? ডেবিট। আবার সম্পদ কমে গেছে। এজন্য কি? ক্রেডিট। তা ভাই আপনি যদি আদমসি, শবউডি এই জিনিসটা কনসেপ্টটা মাথায় রাখতে পারেন বা এই যে আমি যে ক্লাস এগুলা যে করাচ্ছি এগুলো যদি মাথায় রাখতে পারেন অবশ্যই এগুলো কোন ব্যাপার না। ওকে? দেখেন, গেল এতটুকু। তো আমরা মোটামুটি সবকিছু ইয়া ওকে, সেম জিনিস। এটা হাবিবকে পরিশোধ বা প্রতি হিসাবের পাওনা পরিশোধ একই জিনিস স্যার, একই। কারণ হাবিব কি ছিল? প্রতি হিসাব ছিল। তার পাওনা কি করছে? পরিশোধ করছে। সেম জিনিস প্রতি হিসাবের পাওনা এখানে নাম উল্লেখ আছে, নামটা লিখে দিবেন। এখানে নাম উল্লেখ আছে, নামটা কি? নাম দিবেন না। দ্যাটস ইট। শুধু প্রতি হিসাব লিখে দিবেন। ওকে? গেল। একটু ফাস্ট যাচ্ছি। কারণ অনেকগুলো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। দ্যাটস ওয়াই একটু ফাস্ট যাচ্ছি। আর তেমন এছাড়া তেমন কিছুই না। এবার দেখেন, প্রাপ্তি, উত্তোলন, ব্যক্তিগত খরচ। আমরা যেরকম কেউ আমার কাছ থেকে পায়, সেম জিনিস আমিও কি কারো কাছ থেকে কি পাই। ঠিক আছে? এই যে দেখেন দেনাদার হতে প্রাপ্তি। এখন আমরা দেনাদার হতে প্রাপ্তি বা অমিতের নিকট হতে প্রাপ্তি। ঠিক আছে? সেম জিনিস। এই যে অমিতের নিকট হতে প্রাপ্তি, অমিতের কাছ থেকে আমি টাকাটা পাই। যার কাছ থেকে টাকা পাই সে দেনাদার। তো এটা কি সেম জিনিস। খালি এটাতে নাম উল্লেখ আছে, এটাতে নাম কি উল্লেখ করে ডাইরেক্ট দেনাদার বলছে। তো যখন প্রাপ্তি কি পাইছি? নগদ টাকা পাইছি। নগদান হিসাব। কেন পাইছি? দেনাদার দিছে তাই। দেনাদার যদি দিয়ে দেয়, দেনাদার কমে যাবে না? লিখব দেনাদার বা প্রাপ্য হিসাব। প্রাপ্য বা দেনাদার হিসাব। আর যদি নাম উল্লেখ থাকে অবশ্যই নামটা উল্লেখ করে দিবেন যে অমিত। আর যদি নাম উল্লেখ না থাকে এই অমিত জিনিসটা কি? হবে না। That's it শেষ। এখন নগদান হিসাব কি? আমার জন্য সম্পদ। প্রাপ্য হিসাব কি আমার জন্য? সম্পদ। নগদ টাকা পাইছি, সম্পদ বাড়ছে। আর দেনাদার সম্পদ কি কমে গেছে। তো সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে কি ক্রেডিট। দ্যাটস ইট। ডেবিট ক্রেডিটও শিখে ফেললাম। এইবার দেখেন ব্যবসায় হতে মালিকের প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজন উত্তরণ। মালিক ব্যবসা থেকে যা নেয় তা কি উত্তরণ আমি স্যার বলছিলাম। আবার মালিক ব্যবসা থেকে যা দিবে তাই কি মালিক ব্যবসা থেকে যা দিবে তা মূলধন আর নিলে কি উত্তোলন। এখন এই যে মালিক ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে ৳১০,০০০ তাহলে কি উত্তোলন করছে? টাকা উত্তোলন করছে। লিখতে পারি উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব। কি উত্তোলন করছে? টাকা উত্তোলন করছে। তাহলে লিখতে পারি কি? নগদান হিসাব। তাহলে এখন এই যে উত্তোলন কি? আমার উত্তোলন করছে মালিকানা সত্ত্ব কি? উত্তোলন। উত্তোলন কি মালিকানা সত্ত্ব হিসাব। ঠিক আছে? আমরা জানি উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে। এটা আমি পরবর্তীতে আবার বুঝাই দিব একটা জিনিস। ঠিক আছে? তো এইসব সমীকরণ যখন ক্লাসটা নিব আ এই যে মালিকানা সত্ত্ব। এখন এই যে উত্তোলন করার ফলে মালিকানা সত্ত্ব কি হয়? কমে। উত্তোলন আমরা জানি উত্তোলন বাড়ছে উত্তোলন যে উত্তোলনটা সবর মধ্যে পড়ে। উত্তোলন বাড়লে আমাদের কি হয়? ডেবিট হয়। আর নগদান হিসাব কি আমার জন্য সম্পদ। সম্পদ নগদ টাকাকে উত্তোলন করার ফলে ব্যবসা থেকে নগদ টাকা কমে গেছে। তো সম্পদ কমে গেছে এজন্য কি? ক্রেডিট। তাহলে উত্তোলন বাড়ছে তাই ডেবিট আর এখানে কমছে কি? ক্রেডিট। ওকে। এতটুকু গেল। সেম জিনিস এখন মালিক সবসময় যে নগদ টাকা উত্তোলন করে তা না কিন্তু। মালিক অনেক সময় পণ্য নিজের ব্যবহারের জন্য পণ্য উত্তোলন করে। ঠিক আছে? তো পণ্য যদি উত্তোলন করে তখন আমরা নরমালি উত্তোলন তো করছে স্যার। মালিক নিলেই কি উত্তোলন হবে? উত্তোলন হিসাব। ঠিক আছে? তো উত্তোলন করছে। ঠিক আছে? এখন এই উত্তোলনটা কি উত্তোলন করছে স্যার? পণ্য। আমরা দেখব কি উত্তোলন করছে? পণ্য উত্তোলন করছে। তো পণ্য উত্তোলন করলে কি হয়? তাহলে পণ্য উত্তোলন করলে কি হয়? পণ্য কি কিনে আনছিল না? যখন কিনে আনছিল তখন ক্রয় হিসাব বাড়াইছিলাম। ঠিক আছে? যখন ওই যে পণ্য আনছিলাম, ক্রয়, ক্রয় হিসাব লিখছিলাম। এরপরে ক্রয়টা কি মানে নগদ টাকা দিয়ে কিনছি এরকম নগদ বা ব্যাংক, ঠিক আছে? এরকম লিখছিলাম। ক্রয় বাড়াইছিলাম না, ক্রয় ডেবিট। এখন পণ্যটা নিয়ে গেছে তাহলে ক্রয়টা কি কমে যাবে না? এই যে ক্রয় হিসাব, ঠিক আছে? এখন উত্তোলন কি বাড়ছে। আমরা জানি উত্তোলন বাড়লে কি ডেবিট আর ক্রয় কি আমার জন্য ব্যয়, ব্যয় ক্রয় কি আমার জন্য ব্যয়, ব্যয় কি কমে গেছে। এজন্য কি ক্রেডিট। এখন এই যে লাস্ট ২ টা মালিকের জীবন বীমা প্রিমিয়াম আর মালিকের ব্যক্তিগত আয়কর বা শুধু আয়কর পরিশোধ।
এগুলা লেখা থাকলে বুঝতে হবে এগুলো উত্তোলন। কারণ সবসময় মনে রাখবেন, ব্যবসার জীবন কি হয় না, মালিকের জীবন হয়। মালিক তার নিজের জীবনের জন্য ব্যবসা থেকে টাকা নিচ্ছে। মালিক নিজের জন্য যাই নিবে সেটাই কি আমাদের জন্য কি উত্তোলন। তো আমরা লিখতে পারি এই যে উত্তোলন। আর কি উত্তোলন করছে? নগদ টাকা। নগদান এসব, ঠিক আছে? তো উত্তোলন বাড়লে কি ডেবিট, নগদ টাকা নিচে ক্রেডিট একই জিনিস। এটা আর এইটা সেম জিনিস স্যার। বুঝা গেছে? তো দ্যাটস আরো কিছু আছে যেমন এক্সট্রা বিবিধ লেনদেন। আম আমি যদি একটু ব্রেক নেই, একটু পানি খেয়ে নেই। তারপর বাকি ক্লাসটা করাচ্ছি। ওকে। আমরা আজকে এখন আবার চলে আসছি বিবিধ লেনদেনের অংশে। ঠিক আছে? এগুলো কিছু এক্সট্রা থাকে। ঠিক আছে? যেমন বিনামূল্যে পণ্য বিতরণ। স্যার কেন করি বিনামূল্যে পণ্য বিতরণ? আমরা বিজ্ঞাপনের জন্য করি। তো বিনামূল্যে পণ্য বিতরণ কেন? মানুষের কাছে শো অফ করি যে বিজ্ঞাপন আমার পণ্যটা নেন। বিজ্ঞাপন। লিখতে পারি আমরা কি? বিজ্ঞাপন হিসাব। আর কি বিতরণ করছি স্যার? পণ্য। কারণ এই পণ্যটা যখন কিনে আনছিলাম তাহলে কি করছিলাম? ক্রয় হিসাব লিখছিলাম। সরি ইন্টারাপ্ট করা হইছে। এই যে পণ্য, পণ্য কি ক্রয় করে আনছে না? যখন দিয়ে বিতরণ করেছে ক্রয়টা কি কমে গেছে না? তাহলে ক্রয় হিসাব। ঠিক আছে? তো বিজ্ঞাপন কি আমার জন্য? ব্যয়। আর ক্রয় কি আমার জন্য কি? ব্যয়। এখন বিজ্ঞাপন একটা ব্যয় বাড়ছে, একটা ব্যয় কি কমছে। ব্যয় বাড়লে ডেবিট, কমলে কি ক্রেডিট। সেম জিনিস অগ্রিম বেতন। সবসময় মনে রাখবেন এই যে বেতন, অগ্রিম বেতন। আমি খরচের আগে যদি অগ্রিম লেখা থাকে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। তো অগ্রিম বেতন কি? অগ্রিম বেতন কি আমার জন্য কি? সম্পদ। আর অগ্রিম বেতনটা কিসে দিছি? নগদে দিছি। নগদান হিসাব। ঠিক আছে স্যার? অগ্রিম বেতন আমার জন্য কি? সম্পদ। নগদ কি আমার জন্য? সম্পদ। এ অগ্রিম বেতন সম্পদ বাড়ছে। এজন্য কি? ডেবিট আর নগদ টাকা সম্পদ কমে গেছে, ক্রেডিট। ঠিক আছে? এখন এই যে কমিশন পাওয়া গেল এটা আমার জন্য আয়। আর কমিশন প্রদান করলে কি হয়? ব্যয় হয়। ঠিক আছে? তাহলে কমিশন যদি পাই তাহলে লিখতে পারি কমিশন হিসেবে কি পাইছি স্যার? নগদ টাকা। তাহলে কি? নগদান হিসাব। আর কেন পাইছি স্যার? কমিশন। তাহলে লিখতে পারি কমিশন হিসাব। কারণ আপনারা একটু বুঝার সুবিধার্থে লিখতে পারেন প্রাপ্ত। ঠিক আছে? প্রাপ্ত। নগদান হিসাব কি আমার জন্য? সম্পদ। প্রাপ্ত কমিশন কি আমার জন্য কি? আয়। যে কারণে টাকা আসে সেই কারণে আয় স্যার। এখানে সম্পদ বাড়ছে ডেবিট। প্রাপ্ত কমিশন কি আমার জন্য আয় ক্রেডিট। ওকে গেল। এরপরে পুরাতন আসবাবপত্র বা যন্ত্রপাতি মেশিন বিক্রি করছি। দেখেন আসবাবপত্র যখন কিনছিলাম তখন নরমালি লিখছিলাম এরকম যে আসবাবপত্র আর কি নগদ। আসবাবপত্র বাড়াইছিলাম নগদটা কি কমে গেছিল। এখন আসবাবপত্রটা বিক্রি করে ফেলছি। বিক্রি করার ফলে কি পাইছি? নগদ টাকা পাইছি। আর কি আ আসবাবপত্রটা কমে গেছে। আসবাবপত্র। আর নগদ টাকা বাড়ছে এজন্য কি ডেবিট। আসবাবপত্র একটা কি এটাও কি সম্পদ। কমে গেছে এজন্য কি ক্রেডিট। নগদ একটা সম্পদ বাড়ছিল ডেবিট। আসবাবপত্র সম্পদ কমে গেছে কি স্যার ইজ। এখন এগুলো আপনার কাছে কি নরমালি লাগবে। কারণ আগে যেগুলো করে আসি সেগুলা সব কি নরমাল। ঠিক আছে? সেম জিনিস আমরা যে লাস্টে আরেকটা যে শিক্ষানবী সালামি, এই সেম জিনিসটা শিক্ষানবী সালামি কি আমার জন্য আয়। তো বলতে পারি যদি নগদে পাই তাহলে নগদান হিসাব শিক্ষানবী সালামি এটা আমার জন্য আয়। আর নগদ থেকে আমার জন্য সম্পদ। ঠিক আছে? এটা আয়। সম্পদ বাড়ছে ডেবিট, আয় বাড়ছে কি ক্রেডিট। ঠিক আছে? আর বিনিয়োগের সুদ, বিনিয়োগ করছিলাম সেখান থেকে সুদ পাইছি। সেম জিনিস শিক্ষানবী সালামির জায়গায় কি লিখবেন? জাস্ট বিনিয়োগের সুদ লিখবেন। এবার ওই যে বেতন, এই যে দেখেন একটা জিনিস কিছু ট্রিক্স। বেতন মালিক কর্তৃক পরিশোধ করছে। লিখতে পারি বেতন, বেতন দিছে। তাই না? বেতনটা কে দিছে? ব্যবসায়ী দিছে। ব্যবসায়ী দিলে তো নগদ টাকায় চলে যেত ব্যবসায়। কে দিছে? মালিক দিছে। মালিক ব্যবসার মধ্যে কিন্তু হেল্প করছে। আর মালিক ব্যবসার মধ্যে যাই করব এটার নামই কি স্যার? মূলধন। ঠিক আছে স্যার? বেতন আমার জন্য কি ব্যয়? আর মূলধন। ব্যয় বাড়ছে এজন্য ডেবিট আর মূলধন বাড়ছে এজন্য কি ক্রেডিট। সেম জিনিস এখন দেখেন এই যে শিক্ষানবী ভাতা প্রদান। স্যালারি আমার জন্য আয় আর ভাতা কি আমার জন্য ব্যয়। এই যে বেতন যেরকম দেন সেম জিনিস কি লিখবো আমরা? শিক্ষানবিশ ভাতা। এই ভাতা আমার জন্য কি? ব্যয়। ব্যয় বাড়ছে এজন্য ডেবিট। কি দিতে দিছি? নগদ টাকা। নগদান হিসাব ক্রেডিট। অতিরিক্ত মূলধন বা ব্যবসার মধ্যে মূলধন আনছে একই জিনিস। মূলধন আর ব্যবসার শুরুতে তাইলে না কি আনছে? নগদ টাকা। নগদান ডেবিট আর অতি মূলধন, অতিরিক্ত মূলধন আনছে। মালিক ব্যবসায় যা দিব তাই তো মূলধন। নাম দিলাম অতিরিক্ত মূলধন। নগদ কেটে সম্পদ বাড়ছে ডেবিট আর মূলধন আদম ম মূলধন বাড়ছে। মূলধন বাড়লে কি? ক্রেডিট। দ্যাটস ইট। এই যে এটা খুব আসে অবচয় ধার্য করা। লিখতে পারি অবচয় ডেবিট এটা মুখস্থ করে রাখবেন। অবচয় ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট।
এটা সবসময় মনে রাখবেন। এটা আমি বিস্তারিত একটা সময়ে বুঝিয়ে দিব। বাট এতটুকু মনে রাখবেন। অবচয় একটা ব্যয় আর পুঞ্জীভূত বিপরীত সম্পদ। ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। ঠিক আছে? অবচয় ব্যয় বাড়ছে ডেবিট আর সম্পদ কমে গেছে। এখানে পুঞ্জীভূত অবচয়ের ফলে। তো এটা কি? ক্রেডিট। ওকে। তো আজকের জন্য এই পর্যন্তই স্যার। ক্লাসটা একটু লং হয়ে গেছে। তো প্লিজ সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দ্যাটস ইট। তো দেখা হবে আবার নেক্সট ক্লাসে। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা। বাই, বাই।